জুলাই আগস্টের আন্দোলনের সুফল পাওয়ার আশা কি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, নাকি এরই মধ্যে মানুষ পুরোপুরি আশাহত হয়ে পড়েছে? ফিসফাস রব উঠছে, আগেই ভালো ছিলাম বা যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এমন আলোচনা এখন নেটিজেন পাড়া থেকে চায়ের টেবিলে। আমাদের বিশ্লেষণ হলো, মানুষ হতাশ হতে শুরু করেছে। মানুষের হতাশা বাড়ছে, এমন পরিস্থিতির কারণ ও সম্ভাব্য ফলাফল খুঁজতে গিয়ে আমরা গত 2 দশকে বিশ্বব্যাপী সংগঠিত 5টি দেশের বড় বড় বিপ্লব ও বিপ্লব পরবর্তী অবস্থার সাথে বাংলাদেশের পরিস্থিতির মিল খোঁজার চেষ্টা করেছি। আমরা দেখেছি আরব বসন্তের বাতিঘর, তিউনিসিয়ার জেসমিন বিপ্লব এবং দেশটির বিপ্লব পরবর্তী অবস্থার সাথে বাংলাদেশের অবস্থার 90% মিলে যায়। দেশটিতেও সংস্কারের আশার গল্প দিয়ে মানুষের ক্ষুধার জ্বালা মেটাতে গিয়ে ব্যর্থ হয়েছিল। মবক্রেসিকে প্রশ্রয় দিয়ে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছে। চলো যাওয়া যাক বিশ্লেষণে। জাইন এল আবেদিন বেন আলী তিউনিসিয়ার ক্ষমতায় ছিলেন 23 বছর। ব্যাপক আন্দোলনের মুখে 2011 সালের 14 জানুয়ারি ক্ষমতাচ্যুত হন তিনি। চলে যান দেশ ছেড়ে। অভ্যুত্থানটি বিশ্বব্যাপী খ্যাতি পায় জেসমিন রেভলিউশন বা জেসমিন বিপ্লব নামে। বাংলাদেশে আন্দোলনের মুখে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থান পরবর্তী তিউনিসিয়ার অবস্থার সাথে 9টি ক্ষেত্রে আমরা বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের গত 4.5 মাসের মিল খুঁজে পেয়েছি। তিউনিসিয়ার পরিস্থিতি নিয়ে গবেষণা করেছেন এমন গবেষকদের মত হলো, এই 9টি বিষয়ের জন্য তিউনিসিয়ার জেসমিন বিপ্লব ব্যর্থ হয়েছিল। মজার ব্যাপার হলো, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো একেবারে কার্বন কপি মনে হতে পারে। তিউনিসিয়াতে অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে বড় হতাশা ছিল অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের সুচিকিৎসার বন্দোবস্তে ব্যর্থতা। বাংলাদেশেও আমরা ঠিক একই চিত্র দেখতে পাচ্ছি। 4.5 মাসও চূড়ান্ত হয়নি ঠিক কতজন মারা গিয়েছে আর আহতদের চিকিৎসায় যে অবহেলা হচ্ছে তার তো প্রমাণ আছেই। আহতরা হাসপাতালের বেড ছেড়ে রাস্তায় নেমে এসে স্বাস্থ্য উপদেষ্টাকে নাজেহাল পর্যন্ত করেছিল। একইভাবে তিউনিসিয়াতেও ঘনুচ্ছের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছিল দেশটির অভ্যুত্থানে আহত হওয়া বহু তরুণ। 26 বছরের সবজি বিক্রেতা তরুণ বুয়াজিজি দুর্নীতি আর দুঃশাসনের অর্থনীতি থেকে মুক্তি পেতে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। সে আগুনে পুড়েছিল বেন আলী সরকার। কিন্তু বেন আলীর পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে কোনো আশার আলো দেখাতে পারেনি, বরং তাদের বেশি বেশি আলোচনা ছিল সংস্কার নিয়ে। বাংলাদেশেও আমরা তিউনিসিয়ার ফটোকপি দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূসের 4.5 মাসের শাসনামলে শতাধিক কারখানা বন্ধ হয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারত্বের সংখ্যা। কিন্তু টিসিবির লাইন যতটা লম্বা হচ্ছে ততটাই বেশি শুনেছি সংস্কারের কথা। শ্বেতপত্র কমিটি থেকে 10টি সংস্কার কমিশন, মানুষের ক্ষুধা লাগবে কোনো কাজে আসছে না। নভেম্বরে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল 11.38%। সরকারের পরিকল্পনা উপদেষ্টা স্বীকার করেছেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বিনিয়োগ পরিস্থিতিতেও তেমন একটা উন্নতি দেখা যাচ্ছে না। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পে হাহাকার চলছে। তিউনিসিয়ার জেসমিন বিপ্লবের কথা দেশটির মানুষ ভুলে যেতে চায়, কারণ ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ না তারা। বাংলাদেশেও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেখা যায়নি তেমন কোনো অগ্রগতি। উল্টো রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সহিংস অপরাধের মাত্রা বাড়ছে খুন, ছিনতাই, ডাকাতি। তিউনিসিয়ার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশেও সেনাবাহিনী নামিয়েছিল, কিন্তু আশানুরূপ ফল আসেনি। তিউনিসিয়াতে বেন আলী সরকারের পতনের পর ব্যাপক লুটপাট হয়েছিল। বাংলাদেশেও গণভবন, সংসদ ভবন, থানা, পুলিশের কার্যালয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, কোনো কিছু লুট হওয়া থেকে রক্ষা পায়নি। কিন্তু পরিস্থিতি তিউনিসিয়া থেকেও ভয়ঙ্কর হয়েছে যখন আমরা দেখি 4.5 মাস পরও থামছে না মবক্রেসি। আদালত পাড়া থেকে শিক্ষাঙ্গন, উপাসনালয় থেকে সচিবালয়, কোথাও না কোথাও মবক্রেসির ঘটনা ঘটিয়ে চলেছে। সামাজিক মাধ্যমে সমালোচনা বাড়লে 2-1টি ঘটনায় জড়িতদের নাম কাওয়াজতে গ্রেপ্তার করতে দেখা যায়। কার্যত মবক্রেসির বিরুদ্ধে ডক্টর ইউনূস প্রশাসনের নীতি হলো জেগে জেগে ঘুমানো।
তিউনিসিয়ায় অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিমণ্ডলে প্রথম বিরোধ দৃশ্যমান হয় অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি নিয়ে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ঘুনুচ্চির বিরুদ্ধে অভিযোগ ছিল নিজের আস্থাভাজন ও প্রিয় লোক যাদের দলীয় পরিচয় নিয়ে অনেক অভিযোগ ছিল তাদেরকে তিনি নিয়োগ দিয়েছিলেন। বাংলাদেশেও উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যকে নিয়ে এমন বিতর্ক তৈরি হয়েছিল। এই স্বজনপ্রীতির জন্য ডক্টর ইউনূস সরকার শুরু থেকে এনজিওগ্রাম সরকার হিসেবে পরিচিতি পেয়েছিল। বিতর্ক রয়েছে জন ও মাঠ প্রশাসন পুনর্গঠন নিয়েও। মুখে মুখে চুক্তিভিত্তিক নিয়োগের বিরোধিতা করলেও নিজের লোকদের নিয়োগ দিতে সেই চুক্তিতেই সরকারের ভরসা বেশি। অভিযোগ আছে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী এমন 450 জন আমলাকে পদোন্নতি দিয়েছে ইউনূস প্রশাসন। তিউনিসিয়াতে অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার দুর্নীতিবাজ আমলাদের ধরাছোঁয়ার বাইরে রেখেছিল। বাংলাদেশেও শেখ হাসিনার আমলে ছাগল কাণ্ড থেকে শুরু করে পিয়নের 450 কোটি টাকার দুর্নীতি ওপেন সিক্রেট ছিল। অথচ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার 4.5 মাসেও তার আগের সরকারের কোনো দুর্নীতি কাণ্ডেরই সুরাহা করতে পারেনি। উল্টো অতীতে দুর্নীতির অভিযোগ আছে এমন বহু কর্মকর্তাকে প্রমোশন দিয়ে পুরস্কৃত করেছেন। খোদ যাকে দুদকের চেয়ারম্যান করা হয়েছে তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। তিনি যখন বিমানের এমডি ছিলেন তখন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছিল। নির্বাচন কবে হবে তা নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের উপদেষ্টাদের কথার লড়াই সংঘাতে রূপ নিচ্ছে। বিএনপির পক্ষ থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও লড়াইয়ে নামার কথা বলা হয়েছে। সংস্কারের নামে কালক্ষেপণ রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের কাজ নিয়ে আস্থার সংকট বাড়াচ্ছে। তিউনিসিয়াতেও ঠিক একইভাবে সংকট বেড়েছিল, যেটি নতুন করে দেশটিতে এক নায়কের জন্ম দিয়েছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তের রূপরেখা আড়ালে সরকার সমর্থক নতুন রাজনৈতিক শক্তিগুলোকে সহায়তা দিচ্ছেন ইউনূস সরকার। এমন অভিযোগ গত কয়েক মাসে বেশ দানা বেঁধেছে। আন্দোলন পরবর্তী সময় তিউনিসিয়াতে সমস্যা চরম আকার নিয়েছিল যখন ডানপন্থী ও সেকুলারদের মধ্যে বিরোধ ও অবিশ্বাসের মাত্রা বেড়ে যায়। বাংলাদেশেও ঠিক একই কারণে সাংস্কৃতিক এবং ধর্মীয় পরিমণ্ডলের সংকট বাড়ছে। হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই তাবলিগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পাঠ্যপুস্তক সংশোধন থেকে অনেক কিছুতে উগ্রপন্থীদের বাধার মুখে ইউনূস সরকারকে সরে আসতে হয়েছে। 7ই মার্চ জয় বাংলা স্লোগান সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ইস্যুগুলোকে বাদ দেওয়া, মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। অভিযোগ আছে কখনো সরকারের নীরবতা, কখনো সরকারের ইচ্ছেই এসব ঘটনা ঘটেছে। 5ই আগস্টের পর থেকে গণমাধ্যম দখল, গণমাধ্যম কর্মীদের গ্রেপ্তার, নাজেহাল, ভয়ভীতি দেখানোর মাত্রা কোনো কোনো ক্ষেত্রে অনেক বেড়েছে। জুলাই আন্দোলনে সংশ্লিষ্টদের কারো কারো বিরুদ্ধে গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপের অভিযোগ আছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করেন এমন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে বিষয়গুলো সরকারের নজরে এনেছেন। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব নেতার বিরুদ্ধে এসব অভিযোগ এখন ওপেন সিক্রেট, সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি। উল্টো তারা সরকারের প্রশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ আছে। তিউনিসিয়াতে মানুষের স্বপ্নভঙ্গের পর এখন পর্যন্ত 9টি সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের সেই অর্থনৈতিক মুক্তি ও স্বাধীনতা আজও আসেনি। বাংলাদেশেও গত 4.5 মাসে তিউনিসিয়ার সাথে অনেক মিল পেলাম। এখন দেখার বিষয় তিউনিসিয়ার পরিণতির সাথে আমাদের পরিণতি কতটা মিলে যায়। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।